ওয়েলকাম স্টুডেন্ট, আমি তোমাদের রজত স্যার। আজকে তোমাদের একটা জিকেসিএ সেশন নিয়ে আলোচনা করব। আজকে প্রথমে আমি জিকে সেশন নিয়ে আলোচনা করব। আমাদের কম্পিটিটিভ ফিল্ডে জিকে একটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট, আর এই জিকে সাবজেক্টের মধ্যে সবথেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট বা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ যদি কোনো বিষয় থেকে থাকে সেটা হচ্ছে আজকের আলোচ্য বিষয়, মানে এই অ্যাওয়ার্ড। আচ্ছা, এমন কোনো পরীক্ষা নেই যে পরীক্ষাতে এই অ্যাওয়ার্ড থেকে কোশ্চেন আসে না। সেটা আমাদের পিএসসি হতে পারে, সেটা এসএসসি হতে পারে, সেটা পুলিশ হতে পারে, সেটা ইউপিএসসি হতে পারে, বা সেটা এসএসসি জিডি বা আমাদের রেলের গ্রুপ ডি থেকে আরম্ভ করে এনটিপিসি সমস্ত পরীক্ষায় কিন্তু এই টপিক থেকে একটা থেকে দুটো কোশ্চেন কিন্তু কমন পাবে। আচ্ছা, আজকে তারই একটা ঝলক তোমরা দেখতে পাবে। দেখো, আমি প্রথমে আলোচনা করছি। আচ্ছা, এই অ্যাওয়ার্ড সেকশানে আমাদের দেখো, আমরা অ্যাওয়ার্ডকে আলোচনা করতে গেলে অ্যাওয়ার্ড বিষয়ক কিছু জিনিসপত্র আমাদেরকে আগে জানতে হবে। আচ্ছা, প্রথম বিষয় কি, আমাদের সংবিধানের কত নম্বর আর্টিকেলে এই অ্যাওয়ার্ড বা আমাদের পদবি বা পুরস্কার এই বিষয়ক আলোচনা করা আছে? আচ্ছা, তোমরা নিশ্চয়ই জানো, বা যারা জানো না তারা জেনে নেবে, আমাদের সংবিধানের 18 নম্বর আর্টিকেলে এই পুরস্কার বিষয়ক জিনিসপত্র নিয়ে আলোচনা করা আছে। আচ্ছা, 18 নম্বর আর্টিকেলেতে যে জিনিসগুলোকে নিয়ে আলোচনা করা আছে সেটাকে একটু ছোট করে বলে নেব। দেখো, প্রথমে বলা আছে যে আমাদের কোনো ভারতীয় ব্যক্তি কোনো রকম টাইটেল অ্যাডপ্ট করতে পারবে না, মানে টাইটেল নিতে পারবে না। আচ্ছা, টাইটেল বলতে কী রকম? দেখো, আগেকার দিনে মেজর, কর্নেল, তারপরে লর্ড বা স্যার, বিভিন্ন টাইটেল বিভিন্ন ব্যক্তি পেয়ে থাকতো। যেমন আমাদের রাজা রামমোহন রায়, মাইকেল মধুসূদন দত্ত, বা আমাদের লর্ড মেঘনাথ সাহা, বা এই রকম বিভিন্ন টাইটেল বিভিন্ন ব্যক্তি পেয়ে থাকতো। কিন্তু এখন বা আমাদের 18 নম্বর আর্টিকেলেতে বলা আছে কোনো ব্যক্তি কোনো এক্সট্রা টাইটেল সে সরকারের তরফ থেকে বা কোনো রকমভাবে সে অ্যাডাপ্ট করতে পারবে না। কেন না, আমাদের সংবিধানের এই যে ইকুয়ালিটি পার্ট, যে প্রথম পার্টটা, সাম্যের অধিকার বা সকলে সমান, একজন ব্যক্তি একটা টাইটেল পেয়ে আমি রাজা উপাধি পেলাম বা আমি রাজা হয়ে গেলাম বা অন্যজনদের থেকে আলাদা হয়ে গেলাম, তাহলে তো ইকুয়ালিটিটা থাকলো না। সেই জন্য এই 18তম আর্টিকেলে টাইটেলকে অ্যাবলিস্ট করার কথা বলা আছে। আচ্ছা, কিন্তু আমরা ভারতবাসী বিভিন্ন টাইটেল পেয়ে থাকি। এই টাইটেলগুলো আদতে অ্যাজ এ পুরস্কার হিসাবে আমরা কিন্তু পেয়ে থাকি, বা সরকারও আমাদেরকে এই পুরস্কার হিসাবে এই টাইটেলকে দিয়ে থাকে। এই টাইটেলকে আমরা কিন্তু আমাদের আইডেন্টি হিসাবে ব্যবহার করতে পারবো না। তবে হ্যাঁ, ব্যতিক্রম আছে, সমস্ত জিনিসে যেমন ব্যতিক্রম আছে, এখানেতেও কিন্তু ব্যতিক্রম আছে। ব্যতিক্রমটা কি? দেখো, আমরা এই যে পরমবীর চক্র পুরস্কারটা তোমরা ছবিতে দেখতে পাচ্ছ, এই পরমবীর চক্র একটা সামরিক সম্মান। আচ্ছা, প্রথম বিষয় কি, দেখো আমরা সামরিক ক্ষেত্রে প্রাপ্ত সম্মান আর একাডেমিক ক্ষেত্রে প্রাপ্ত সম্মান, এটাকে আমরা আমাদের নিজেদের মতো করে ব্যবহার করতে পারি, বা আমি আমার নামের আগে অ্যাজ এ টাইটেল হিসাবে ব্যবহার করতে পারি। যেমন আমি পিএইচডি হোল্ডার, আমি আমার নামের আগে ডক্টরেট লিখলাম। আমি একজন ডাক্তার, আমি ডক্টর লিখলাম। আমি একজন ইঞ্জিনিয়ার, আমি একজন ইঞ্জিনিয়ার লিখলাম। বা আমি একজন মেজর, সেনাবাহিনীতে কাজ করি, আমি মেজর, আমি নামের আগে মেজর ব্যবহার করছি। বা কর্নেল, আমি আমার নামের আগে কর্নেল উপাধিটা ব্যবহার করছি। এইগুলো আমি ব্যবহার করতে পারবো। তার মানে কি বলতে চাইছে, মানে একাডেমিক এবং মিলিটারি বাদ দিয়ে আমরা কোনো রকম টাইটেল ব্যবহার করতে পারবো না। আমি ভারতরত্ন পেয়েছি, আমি কিন্তু আমার নামের আগে ভারতরত্ন রজত স্যার বা রজত কুণ্ডু লিখতে পারবো না। আচ্ছা, যাই হোক, আমার পরিচিতি বা আমার সম্বন্ধে তোমরা আস্তে আস্তে বিশদে জানতে পারবে। এটা আমার প্রথম ক্লাস, এবং এই প্রথম ক্লাসটা আমাদের কম্পিটিটিভ ফিল্ডে সব থেকে গুরুত্বপূর্ণ পার্টের মধ্যে একটা পার্ট। আচ্ছা, এই পার্ট নিয়ে এবার আমরা বিশদে আলোচনা করব। আচ্ছা, আর একটা বিষয় বলে রাখি, কোনো ভারতীয় ব্যক্তি বিদেশ থেকে কোনো রকম প্রাপ্ত পুরস্কার বা টাইটেল বা সম্মান সে কিন্তু পাবে না। কেন পাবে না, বা পেতে পারে না? কেন পারে না? দেখো, একটা বিদেশি সংস্থা সে ভারতকে একটা পুরস্কার দেবে,
এটা কিন্তু ভারতবাসী বা আমরা ভারতীয়রা নিতে পারবো না। তবে কিছু ব্যতিক্রম আছে, তোমরা নিশ্চয়ই দেখেছো আমাদের নরেন্দ্র মোদী সম্প্রতি নাইজেরিয়া, গুয়ানা প্রভৃতি দেশ থেকে তাদের দেশের সর্বোচ্চ বা সেকেন্ড হাইয়েস্ট সম্মানগুলো তারা কিন্তু পেয়েছে। আজকে তারা কেন পাচ্ছে, বা তোমরা দেখেছো নিশ্চয়ই অস্কার পুরস্কার, গ্র্যামি অ্যাওয়ার্ড, এগুলো রিসেন্ট টাইমে আমাদের ভারতীয় বিভিন্ন চলচ্চিত্র বা বিভিন্ন ব্যক্তি বা বিভিন্ন প্রতিভা এইরকম পুরস্কার পেয়েছে। আচ্ছা, কেন পাচ্ছে? আমি তো এইমাত্র বললাম বিদেশ থেকে কোনো প্রাপ্ত পুরস্কার সে পেতে পারবে না, তাহলে কেন সে পাচ্ছে তার কারণ, যদি আমাদের মাননীয় রাষ্ট্রপতি যদি সিলমোহর দেয়, যে রাষ্ট্রপতি বলল যে অ্যাওয়ার্ড সম্মান একে দেয়া যেতে পারে, তাহলে ওয়েল অ্যান্ড গুড। আচ্ছা, কেন এই ব্যাপারটা কেন রাখা হয়েছে তার একটা ছোট উদাহরণ দিচ্ছি। দেখো, মনে করো পাকিস্তান থেকে কোনো একজন ভারতীয় ব্যক্তি বা আমি একটা পুরস্কার পেলাম। এবার পাকিস্তানের সঙ্গে ভারতের একটা শত্রুপূর্ণ সম্পর্ক, পাকিস্তান আমাকে কেন পুরস্কার দেবে? যদি আমি পাকিস্তানকে সাপোর্ট করি সেই জন্য পাকিস্তান পুরস্কার দেবে। তার মানে পাকিস্তান আমাকে পুরস্কার পাচ্ছে, আমি হয়তো জানি না পাকিস্তানের সঙ্গে আমার শত্রুতা আছে। বা অন্যান্য দেশ, পাকিস্তানকে নয় আমরা চিনি, পাকিস্তান আমাদের শত্রু দেশ, আরও বিশ্বের প্রায় 200খানা দেশ আছে, সেই 200খানা দেশের মধ্যে কোন দেশ আমাদের শত্রু বা কেন আমাকে পুরস্কার দিতে চাইছে, এটা আমাদের মতো সাধারণ মানুষ সবসময় বুঝতে পারবে না বা বোঝা উচিত নয়। সেই জন্যই আমাদের প্রেসিডেন্ট মাঝখানে এসেছে, এবং প্রেসিডেন্ট যদি বলে যে না এই পুরস্কারটা পেতে পারবে বা ওকে দেয়া যাক, ওকে তাহলে পাবে, আর তা না হলে কিছু করার নেই। আচ্ছা দেখো, সেই রকমই আমাদের এই 18 নম্বর আর্টিকেলকে নিয়ে প্রথমে তোমাদেরকে আমি বিশ্লেষণ করে দিয়েছি। এইবারে তোমাদেরকে আমি আলোচনা করব যে আমাদের পুরস্কারের ক্যাটাগরি। আচ্ছা, পুরস্কারের ক্যাটাগরি কি? পুরস্কারকে আমরা দুরকম পার্টে ভাগ করব, একটা সামরিক সম্মান, একটা অসামরিক সম্মান। আচ্ছা, সামরিক সম্মান কোনগুলো? যে সম্মানগুলো নর্মালি আমাদের যুদ্ধক্ষেত্র বা সামরিক বিষয় সম্বন্ধীয় বিষয়ে দেয়া হয়ে থাকে তাকে সামরিক সম্মান বলে। অসামরিক কাকে বলে? অসামরিক মানে যুদ্ধ বিগ্রহ বাদ দিয়ে বাকি সমস্ত পার্টেই যে সম্মান দেওয়া হয়, সেটা শিক্ষাক্ষেত্রে হতে পারে, সেটা চলচ্চিত্রে হতে পারে, সেটা বিনোদনে হতে পারে, বা যে কোনো ক্ষেত্রে, বা আমাদের সাহিত্য ক্ষেত্রে, যে কোনো ক্ষেত্রে, মানে যেখানে সামরিক বিষয় যুক্ত নেই সেই বিষয়টা বাদ দিয়ে বাকি সমস্ত ক্ষেত্রে আমাদের অসামরিক সম্মান কিন্তু দেওয়া হয়ে থাকে। দেখো, আমরা প্রথমে আলোচনা করব সামরিক সম্মান নিয়ে। আমাদের কম্পিটিটিভ ফিল্ডে এমন কোনো এক্সাম নেই যে এক্সামে এই কোশ্চেনটা আসে না যে ভারতবর্ষে সর্বোচ্চ সামরিক সম্মান কোনটা। তার মানে আমরা সম্মানকে দুটো ক্যাটাগরিতে ভাগ করলাম, একটা সামরিক, একটা অসামরিক বা বেসামরিক। এই সামরিক ক্ষেত্রের সর্বোচ্চ সম্মান যদি বলা হয় তাহলে এই পরমবীর চক্র আছে। আর একটা টুইস্ট আছে, সেটাকে নিয়ে আলোচনা করব। আগে আপাতত জেনে নাও এই পরমবীর চক্র পুরস্কার। নর্মালি সামরিক ক্ষেত্রে এটা ভারতবর্ষের সর্বোচ্চ সম্মান। দেখো, ভারতের সর্বোচ্চ সামরিক পদক নর্মালি কোন ক্ষেত্রে দেওয়া হয়? যুদ্ধকালীন পরিস্থিতিতে যদি কোনো একজন ব্যক্তি ভারতীয়কে ভালো পারফর্ম করেছে, জিতিয়েছে, এই রকম ব্যক্তিকে আমাদের এই যুদ্ধকালীন ক্ষেত্রে সামরিক সম্মান দেওয়া হয় পরমবীর চক্র। আচ্ছা, এইখানে একটা পয়েন্ট মাথায় রাখবে, এটা যুদ্ধ লেখা আছে, তার মানে এটা যুদ্ধকালীন। শান্তিকালীন সর্বোচ্চ সম্মান কিন্তু অশোক চক্র, সেটা নিয়ে আমরা পরে আলোচনা করব। আচ্ছা দেখো, আচ্ছা এই পদক মরণোত্তরদেও দেওয়া হয়, মানে মারা যাবার পরেও ব্যক্তিদেরকে দেওয়া হয়। এই পদক প্রথম 1950 সালে দেওয়া হয়েছিল। নর্মালি আমাদের স্বাধীনতা সংগ্রামের, স্বাধীনতার পরের ব্যক্তিদের ভালো সামরিক প্রতিভার জন্য এই জাতীয় পুরস্কার দেওয়া হয়ে থাকে। বলা হয় যে এটা 3 নভেম্বর 1947-এর পর থেকে বিভিন্ন ব্যক্তিরা যারা আমাদের সামরিক ক্ষেত্রের সঙ্গে জড়িত বা আমাদের দেশের জন্য কাজ করেছে সেই রকম ব্যক্তিরাই কিন্তু এই পুরস্কার পাওয়ার যোগ্য। আচ্ছা, প্রথম এই সামরিক সম্মান পেয়েছে কে? না, আমাদের মেজর সোমনাথ শর্মা। আমাদের এই যে পরমবীর চক্র এতটা ভিভিআইপি একটা পুরস্কার, যে এই পুরস্কার কিন্তু আজকে স্বাধীনতার পর থেকে মাত্র 21 জন এই পুরস্কারটা পেয়েছে। লাস্ট পেয়েছে 1999 সালে কার্গিল যুদ্ধের সময়। তার মানে যুদ্ধ না হলে এই পুরস্কারটা নর্মালি দেওয়া হয় না। আচ্ছা, এই যুদ্ধকালীন ক্ষেত্রে যদি সর্বোচ্চ সম্মান বলি এই পরমবীর চক্র,
এছাড়াও কিছু ছোট ছোট সম্মান আছে, যেমন মহাবীর চক্র, বীর চক্র, এগুলো কিন্তু সব এই ক্যাটাগরির সম্মান। সাধারণত এই পুরস্কারগুলো আমাদের প্রজাতন্ত্র দিবস 26শে জানুয়ারি এই সময়ে দেওয়া হয়। কেন 26শে জানুয়ারি দেওয়া হয়, কেন 15ই আগস্ট দেওয়া হয় না, এটার জন্য তোমাদেরকে আমার ভিডিও দেখতে হবে। আচ্ছা দেখো, মেজর সোমনাথ শর্মা প্রথম এই পরমবীর চক্র পুরস্কার পেয়েছেন। আচ্ছা পরের পেজে চলে গেলাম। অশোক চক্র পুরস্কার, তোমাদের একটু আগে বলছিলাম যে আমাদের সামরিক ক্ষেত্রে সর্বোচ্চ সম্মান যদি পরমবীর চক্র হয়ে থাকে, তাহলে সামরিক ক্ষেত্রে শান্তিকালীন পরিস্থিতিতে সর্বোচ্চ সম্মান কিন্তু এই অশোক চক্র। বলা হয় আমাদের সামরিক ক্ষেত্রে দুটো সর্বোচ্চ সম্মান আছে, একটা যুদ্ধকালীন সামরিক সম্মান, একটা শান্তিকালীন সামরিক সম্মান। তার মানে যুদ্ধকালীন ক্ষেত্রে সামরিক সম্মান কোনটা, না আমাদের পরমবীর চক্র। শান্তিকালীন ক্ষেত্রে সামরিক সম্মান কোনটা, না আমাদের এই অশোক চক্র। আচ্ছা দুটোই সমগোত্রীয়, আমাদের ভারত সরকার বলেছেন যে এইটা দুটো সমান, কিন্তু আমাদের কম্পিটিটিভ পরীক্ষা কেন নেওয়া হয় না, ছেলেদেরকে ফেল করানোর জন্য। দেখো মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বা মাস্টার ডিগ্রি বা তোমরা যে সমস্ত পরীক্ষা এতদিন দিয়ে এসেছো, এই সমস্ত পরীক্ষায় ছেলেকে পাস করালে বা স্টুডেন্টদের পাস করালে সরকারের বা ওই বোর্ডের কোনো ক্ষতি নেই। বরঞ্চ আমার 100 জন ক্যান্ডিডেট ছিল, আমার 100 জন পাস করে গেছে, এটা একটা স্কুলের ক্ষেত্রে যেমন ভালো বিষয়, তেমনি বোর্ডের ক্ষেত্রেও যে না আমাদের এত পার্সেন্ট লোক পাস করছে। কিন্তু এই কম্পিটিটিভ এক্সাম কিন্তু বাদ দেবার একটা এক্সাম। এইখানে স্টুডেন্ট বা ছাত্র কাটার চেষ্টা করবে বোর্ড, মানে যে বোর্ড পরীক্ষা নিচ্ছে, বা সরকারও চাইবে যে ছেলেমেয়েরা যাতে করে একটু বাদ যাক, কারণ এইখানে একটা ছেলে পাস করা মানে তাকে সরকারের তরফ থেকে 30 থেকে 80 হাজার টাকা পর্যন্ত তার বেতন মানে তাকে দিতে হবে প্রতি মাসে। তাই এইখানে কিন্তু বাদ দেবার এক্সাম। তাই এইখানে আমাদের কম্পিটিটিভ ফিল্ডে এই বাদ দেওয়ার জন্য একটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট হচ্ছে এই স্ট্র্যাটেজিকে কারেন্ট অ্যাফেয়ার্স, যার গুরুত্ব এখন মারাত্মক আকারে এসে দাঁড়িয়েছে। কারণ আমাদের কম্পিটিটিভ ফিল্ডে যত প্রতিযোগিতা বাড়ছে, তত ইতিহাস, ভূগোল, পলিটি, ইকোনমিক্স, বিজ্ঞান থেকে কোশ্চেন আসা কমে গেছে। বেশি আসছে কোন জায়গা থেকে, বেশি আসছে কিন্তু আমাদের স্ট্র্যাটেজিকে পার্ট। কারণ এর কোনো সিলেবাস নেই, এর কোনো লিমিটেশন নেই, এখান থেকে যা ইচ্ছা কোশ্চেন দেওয়া যেতে পারে। আর এই কম্পিটিটিভ ফিল্ডের কি স্ট্রাকচার কিন্তু দাঁড়িয়ে আছে এই স্ট্র্যাটেজিকের পার্টে। এই স্ট্র্যাটেজিকে যদি তোমাকে করায়ত্ত করতে হয়, তাহলে আমাকে সঙ্গে থাকতে হবে বা আমি তোমাদের সেই জায়গাতে পৌঁছে দিতে পারবো। আচ্ছা যাই হোক, অন্য টপিকে চলে যাচ্ছি। আমাদের অশোক চক্র পুরস্কার, কেন এটা বলতে বলতে চলে গেলাম, তার কারণ আমাদের যদি বলা হয় ভারতের সর্বোচ্চ সামরিক সম্মান কোনটা, তাহলে কিন্তু পরমবীর চক্র। আদতে পরমবীর চক্র, অশোক চক্র এক ক্যাটাগরির পুরস্কার, কিন্তু যদি বলা হয় ভারতের সর্বোচ্চ সামরিক সম্মান কোনটা, তাহলে আমাদের পরমবীর চক্র। আমাদের এমন কোনো পরীক্ষা নেই যে পরীক্ষায় এই কোশ্চেন কিন্তু আসেনি। আচ্ছা অশোক চক্রের সঙ্গে, অশোক চক্র কিন্তু প্রতি বছর দেওয়া হয় না, এও আমাদের 2019 সালে শেষ দেওয়া হয়েছে, তার আগেও অনেক ছাড়া কিন্তু দেওয়া হয়। নর্মালি অশোক চক্র ছাড়াও আমাদের কীর্তিচক্র, শৌর্য চক্র, এই জাতীয় বিভিন্ন পুরস্কার কিন্তু দেয়া হয়ে থাকে। আচ্ছা এই কীর্তিচক্র, শৌর্য চক্র এইগুলো কিন্তু মানে অশোক চক্রের পরের ক্যাটাগরি, মানে সব থেকে ভালো অশোক চক্র, সব থেকে ভালো পরমবীর চক্র, তারপরে আমাদের মহাবীর চক্র, বীর চক্র, তেমনি অশোক চক্র, কীর্তিচক্র, শৌর্য চক্র, এইরকম বিভিন্ন ক্যাটাগরির পুরস্কার কিন্তু পরে দেওয়া হয়ে থাকে। আচ্ছা দেখো এই পুরস্কারের বিষয়ে একটু আলোচনা করে নিই। অশোক চক্র ভারতের সর্বোচ্চ শান্তিকালীন সম্মান, তার মানে শান্তিকালীন কথাটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। আমাদের সামরিক ক্ষেত্রে কেউ একজন ব্যক্তি হয়তো যুদ্ধ করে তো সবাই হিরো হতে পারে, কিন্তু যুদ্ধের মীমাংসা করে বা সমস্যাটা সমাধান করে হিরো হওয়া, সেই ব্যক্তিদেরকে কিন্তু এই অশোক চক্র পুরস্কার দেওয়া হয়। দেখো কিছু ব্যক্তি, আমাদের নায়েক বাহাদুর থাপা, আমাদের লেফটেন্যান্ট আমাদের সুহাস বিশ্বাস, এই জাতীয় ব্যক্তি কিন্তু আমাদের এই প্রথম অশোক চক্র পুরস্কার পেয়েছেন। এই পুরস্কার কিন্তু 1952 সাল থেকে দেওয়া হয়। ওটা 1950, পরমবীর চক্র 1950, এটা 1952 সাল। দেখো আমি পরেরটায় চলে যাব। এবারে ভারতের প্রথম পেজে তোমাদেরকে কি আলোচনা করেছি না, আমাদের এই সামরিক সম্মান নিয়ে। এবারে আমরা অসামরিক সম্মান, এই অসামরিক সম্মানের মধ্যে সর্বোচ্চ সম্মান কোনটা, সর্বোচ্চ সম্মান কিন্তু আমাদের এই ভারত রত্ন।
ভারত রত্নতে যে ফলকটা দেয়া হয় কম্পিটিটিভ পরীক্ষার কোশ্চেন, যে এই ফলকটা মানে কি আকৃতির, এটা অশ্বত্থ পাতার শেপে এই ফলকটা দেয়া হয়। এই ভারতরত্ন পুরস্কারের কিন্তু অর্থমূল্য নেই, মোটামুটি সমস্ত পুরস্কারই কিছু না কিছু অর্থমূল্য আছে। এই পুরস্কারের কোনো আলাদা করে টাকা কিন্তু দেওয়া হয় না, এইখানেই সম্মানটাই আসল। তোমরা জানো ভারতরত্ন পুরস্কার কতটা গুরুত্বপূর্ণ একটা পুরস্কার। এটা ভারতীয় প্রজাতন্ত্রের সর্বোচ্চ অসামরিক সম্মান সমস্ত ক্ষেত্রে। এটা কোনো পার্টিকুলার রিজনে দেওয়া হবে না, এটা খেলাধুলা, শিক্ষাক্ষেত্র, আমাদের বিনোদন বা আমাদের সমাজ কল্যাণ বা রাজনীতি, পলিটিক্স, যে কোনো বিষয়ে ভারতের নাম্বার ওয়ান, ভারতের রত্নকে কিন্তু এই ভারতরত্ন পুরস্কার দেওয়া হয়ে থাকে। এই ভারতরত্ন পুরস্কার প্রথম যখন পেয়েছিল 1954 সালে প্রথম এই পুরস্কার দেওয়া হয়। আমাদের তিনজন ব্যক্তি এই পুরস্কার পেয়েছে, আমাদের চক্রবর্তী রাজা গোপালাচারী, আমাদের রাধাকৃষ্ণান এবং বিজ্ঞানী চন্দ্রশেখর ভেঙ্কট রমন। এরা তিনজন ব্যক্তি প্রথম ভারতরত্ন পুরস্কার পেয়েছে। 2024 সালেও আমাদের 5 জন ব্যক্তি ভারতরত্ন পুরস্কার পেয়েছিল, সেগুলোকে নিয়ে আমরা কারেন্ট অ্যাফেয়ার্সে আলোচনা করব বা পরবর্তী ক্লাসে সেগুলোকে নিয়ে আলোচনা করব। আচ্ছা, পরের পেজে চলে গেলাম আমি। ভারতরত্নের পরের পুরস্কার, ভারতরত্নের পরের ভারতের সর্বোচ্চ সম্মান কোনটা? সর্বোচ্চ সম্মান হচ্ছে আমাদের পদ্মবিভূষণ, এটা সেকেন্ড হাইস্ট। ভারতরত্ন হচ্ছে টপমোস্ট, এবার পদ্মবিভূষণ দ্বিতীয় সর্বোচ্চ। এটা আমাদের একই সময় মানে 1954 সাল থেকেই দেওয়া শুরু হয়, এই 2রা জানুয়ারি। এটা গুরুত্বপূর্ণ নয়, নর্মালি আমাদের এই 1954 সাল এটা গুরুত্বপূর্ণ। এটাও ওই একই ক্ষেত্রে, মানে যে কোনো ক্ষেত্রে ভালো কাজকর্ম করার জন্য আমাদের এটা ভারতের দ্বিতীয় সর্বোচ্চ সম্মান। নর্মালি একজন যে ভারতরত্ন পেয়ে গেছে তার মানে সে আলটিমেট পুরস্কারটা পেয়ে গেছে। এবার তারপরের পুরস্কারটা আমাদের পদ্মবিভূষণ। আচ্ছা, পদ্মবিভূষণ, ভারতরত্ন বা আমাদের পদ্ম সিরিজের 3টে পুরস্কার আছে। একটা পদ্মবিভূষণ, এরপরে আমরা আলোচনা করব পদ্মভূষণ নিয়ে, তারপরে আমরা আলোচনা করব পদ্মশ্রী নিয়ে। এই 3টে পুরস্কারকে একত্রে পদ্ম পুরস্কার বলে। প্রতি বছর অনেক জনকে দেওয়া হয়। এবছর মানে 2025 সালে আমি যখন ক্লাস করছি তখনও পর্যন্ত এই পুরস্কার ঘোষণা করা হয় না। নর্মালি আমাদের 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের দিনে কিন্তু এই পুরস্কার ঘোষণা করা হয়। আচ্ছা, দেখা যাক এবারে কারা পায়। নর্মালি 100-150 জন এই পুরস্কার পায়। সব থেকে বেশি কম পায় কিন্তু পদ্মবিভূষণ, এটা সব থেকে কম। তারপরে পদ্মভূষণ একটু বেশি, আর পদ্মশ্রী অনেক বেশি, অনেক লোকজন এই পুরস্কার পেয়ে থাকে। আচ্ছা দেখো, সরি আচ্ছা, এবার হচ্ছে পদ্মভূষণ। আগেরটা কি ছিল? একটা বি যুক্ত ছিল, পদ্মবিভূষণ। এটা শুধু ভূষণ, বিটা কেটে বাদ গেছে, তাই এর গুরুত্ব একটু কমে গেছে। এটা হচ্ছে থার্ড হাইয়েস্ট। ভারতরত্ন হচ্ছে ফার্স্ট, পদ্মবিভূষণ সেকেন্ড, আর পদ্মভূষণ হচ্ছে আমাদের থার্ড হাইয়েস্ট। এটা 2রা জানুয়ারি 1954 সালে এই পুরস্কারটা আমাদের প্রতিষ্ঠা হয়েছিল। ওই একই সময় পদ্মশ্রী, পদ্মভূষণ, পদ্মবিভূষণ সব একই সময়ে প্রতিষ্ঠা হওয়া পুরস্কার। আর এই পুরস্কারটাও একই আমাদের সমস্ত রকম ক্ষেত্রে ভালো কাজকর্মের জন্য দেওয়া হয়ে থাকে। আচ্ছা, এর পরের পুরস্কারে চলে যাব আমরা। দেখো, পদ্মশ্রী পুরস্কার, পদ্মশ্রী, ওপরে পদ্মশ্রী, আগেরটা ছিল পদ্মভূষণ, তার আগেরটা ছিল পদ্মবিভূষণ। আচ্ছা, সব পুরস্কার মোটামুটি একই রকম শেপের দেখতে হয়। আচ্ছা, এটা ভারতের চতুর্থ সর্বোচ্চ, ফোর্থ হাইয়েস্ট অ্যাওয়ার্ড। আমাদের WBCS 2021 বা 22-এর প্রিলিমসের কোশ্চেন ছিল যে পদ্মভূষণ এটা কত সর্বোচ্চ সম্মান। তার মানে আমাদেরকে র্যাঙ্কটা মাথায় রাখতে হবে। পদ্মবিভূষণ এটা একটু বড়, এটা সেকেন্ড। রত্ন যেখানে আছে সেটা তো 1 নম্বর হবেই। পদ্মবিভূষণ সেকেন্ড, পদ্মভূষণ একটু ওয়ার্ডটা কম আছে দেখো, আর পদ্মশ্রী আরও ওয়ার্ড সংখ্যা কম, মাত্র 3টে ওয়ার্ড, তাই এটা আরও গুরুত্ব কম। আচ্ছা, এরপরে আলোচনা করব একই রকমভাবে এই পুরস্কার দেওয়া হয়ে থাকে বিভিন্ন ক্ষেত্রে ভালো কাজকর্ম করার জন্য দেওয়া হয়ে থাকে। নর্মালি একজন যদি পদ্মশ্রী পায় তাহলে তাকে আর পদ্মশ্রী দেওয়া হবে না, তাহলে কি দেওয়া হবে? তাকে হয় পদ্মভূষণ দেওয়া হবে বা বিভূষণ দেওয়া হবে, ভারতরত্ন দেওয়া হবে। তার মানে একজন পদ্মশ্রী পেল, তারপরে সে হয়তো পদ্মভূষণ পেল, তারপরে সে পদ্মবিভূষণ পুরস্কার পেল। মানে একবার কেউ যদি পদ্মবিভূষণ পুরস্কার পেয়ে যায় তাহলে সে আর কিন্তু পদ্মশ্রী পাবে না। মানে
এইরকমই একটা র্যাঙ্ক, মানে তাকে সেই সম্মানটা কিন্তু দেয়া হচ্ছে। আমরা যখন কারেন্ট অ্যাফেয়ার্স পড়াবো তখন বিভিন্ন ব্যক্তি তারা কবে কি ভারতরত্ন পেয়েছে বা কবে পদ্মভূষণ পেয়েছে এইগুলো কিন্তু আমাদের পরীক্ষায় কোশ্চেন আসে। মূলত যারা সম্প্রতি খবরে আছে বা হয়তো প্রয়াত হয়েছেন তাদের ক্ষেত্রে জিজ্ঞেস করে যে লতা মঙ্গেশকর কবে ভারতরত্ন পেয়েছেন, বা আমাদের সচিন টেন্ডুলকার একটা কবে পেয়েছেন, বা এই জাতীয় জিনিসগুলো কিন্তু আমাদের পরীক্ষায় জিজ্ঞেস করে। আচ্ছা, এরপরে আমরা আলোচনা করব খেলাধুলার পুরস্কার। খেলাধুলার সর্বোচ্চ সম্মান, সেখানেও রত্ন আছে। ভারতরত্ন সামরিক ক্ষেত্রে সর্বোচ্চ সম্মান, খেলাধুলার ক্ষেত্রে সর্বোচ্চ সম্মান কিন্তু ভারতরত্ন অসামরিক ক্ষেত্রে সর্বোচ্চ সম্মান, আর খেলাধুলার ক্ষেত্রে সর্বোচ্চ সম্মান সেখানেও একটা রত্ন আছে, এইটা খেল রত্ন, খেলাধুলার রত্ন। কার নামে দেওয়া হয়? মেজর ধ্যানচাঁদ, হকি জাদুঘর, তোমরা ছবিতে দেখতে পাচ্ছ। এই মেজর ধ্যানচাঁদের নাম অনুসারে এই পুরস্কারটা দেওয়া হয়। এই পুরস্কারটা কিন্তু দেয়া শুরু হয় 1991-92 সাল থেকে। তখন কিন্তু এই পুরস্কারটা কিন্তু মানে আমাদের সর্বোচ্চ ক্যাটাগরিতে ছিল না। এই পুরস্কারটা তখন আমাদের সর্বোচ্চ ক্যাটাগরিতে বলতে ভুল করলাম, মানে এই পুরস্কারটার নাম এই আমাদের এই নামটা ছিল না, মানে আমাদের মেজর ধ্যানচাঁদ ছিল না, ছিল কি রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার। পরবর্তীকালে নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পরে নামটাকে চেঞ্জ করেছে, যে রাজীব গান্ধী কংগ্রেসের লোক, সে কি আর বিজেপি সরকার কি আর কংগ্রেসের লোকের নামে কোনো একটা পুরস্কার কি দিতে পারবে? যাই হোক, সেটা একটা পলিটিক্যাল ইস্যু, সেটা থেকে বেরিয়ে যাচ্ছি। আচ্ছা, যাই হোক, আমাদের রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার এটা প্রথমে দেওয়া হতো, এখন আমাদের মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার। আচ্ছা, আগে কি নাম আছে আমার দেখার দরকার নেই, আমি যদি দেখি রত্ন তার মানে জানবে এটা ভারতের নাম্বার 1 পুরস্কার। আগে খেল রত্ন, খেলাধুলার নাম্বার 1, আগে বিজ্ঞান রত্ন, বিজ্ঞানের নাম্বার 1, বা শুধু রত্ন, ভারত রত্ন, ভারতের নাম্বার 1। আচ্ছা দেখো, 1991-92 সাল থেকে দেওয়া হয়, এটা আমাদের রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার হিসাবে চালু হয়েছিল, এখন এই পুরস্কারের হিসাবে চলছে। পরে চলে যাব আমাদের অর্জুন পুরস্কার। আচ্ছা, অর্জুন পুরস্কার, এই অর্জুন পুরস্কার কিন্তু আমাদের খেলাধুলায় দ্বিতীয় সর্বোচ্চ সম্মান। অর্জুন একজন ক্রীড়াবিদ, আমরা 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 ওই ইতিহাসের পাঠে আমরা এইসব নিয়ে আলোচনা করেছি, বা আমরা পৌরাণিক বিষয়ে আমরা এইগুলো নিয়ে আলোচনা করেছি। আচ্ছা, সেই অর্জুনের নাম অনুসারেই এই পুরস্কারটা দেওয়া হয়। এই পুরস্কারটা দ্বিতীয় সর্বোচ্চ। দেখো, ভারতরত্ন নর্মালি 1-2 জন পেয়ে থাকে বা সবসময় পায় না, তেমনি খেলরত্ন সবসময় সবাই পায় না, 1-2 জন, আমাদের সাত্বিক চাইরা, চিরাগ শেট্টি, বা এরকম খুব অল্প বিস্তর ব্যক্তি কিন্তু এইরকম পুরস্কার কিন্তু পেয়ে থাকে। সবাই কিন্তু এই পুরস্কার পায় না, বা পেলেও 1 জন পায়, বা প্রতি বছর 2 জন ম্যাক্সিমাম পেয়ে থাকে। কিন্তু এবারে আমাদের যদিও আমাদের 4 জন এই খেলরত্ন পুরস্কার পেয়েছে, অর্জুন পুরস্কার কিন্তু অনেকে পায়। আগের বছর 26 জন পেয়েছে, এবছর এখনো পর্যন্ত ঘোষণা করা হয়নি, ঘোষণা হলে তোমরা জানতে পারবে বা আমি তোমাদেরকে জানিয়ে দেবো। আগের বারে 26 জন পুরস্কার পেয়েছিল, তার মধ্যে মোহাম্মদ শামিও ছিল, আমাদের আরও বিভিন্ন ব্যক্তি যেগুলো আমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, আমরা কিন্তু তোমাদেরকে সেসব নিয়ে আলোচনা করব। দেখো, আমাদের 26 জন অর্জুন পুরস্কার আগের বছর পেয়েছিল, আমাদের কিন্তু 26 জনের নাম মাথায় রাখতে হবে না, মাথায় রাখতে হবে 4-5 জনের নাম। এই 4-5 জনের জন্যই তোমাকে আমার ক্লাস ফলো করতে হবে। আচ্ছা দেখো, অর্জুন পুরস্কার আমাদের ক্রীড়া ক্ষেত্রে এটা দ্বিতীয় সর্বোচ্চ সম্মান। এটা 1961 সাল থেকে দেয়া শুরু হয় অর্জুন পুরস্কার। আচ্ছা, আগেরটা কত কি ছিল? খেলরত্ন কত? 91-92 অর্থবর্ষ, 91 থেকে 30 বছর পিছিয়ে চলে যাও 61, তার মানে বুঝতে পারছো, তার মানে এই গ্যাপেতে কিন্তু এই পুরস্কারটা কিন্তু দেয়া হয়ে থাকে। আচ্ছা, যখন আমাদের খেলরত্ন ছিল না তখন এই অর্জুন পুরস্কার ভারতের খেলাধুলার ক্ষেত্রে নাম্বার 1 পুরস্কার ছিল। এখন খেলরত্ন এসে গেছে, এখন আর নাম্বার 1 নেই, এখন এটা সেকেন্ড হাইয়েস্ট হয়ে গেছে। আচ্ছা, পরেরটায় চলে গেলাম। দ্রোণাচার্য কে ছিল? গুরু, কোচ। আচ্ছা, তার মানে দ্রোণাচার্য পুরস্কার কাদের দেওয়া হয়? কোচেদের দেওয়া হয়, মানে ক্রীড়া প্রশিক্ষকদের এই পুরস্কার কিন্তু দেওয়া হয়ে থাকে। আচ্ছা দেখো, এরপরে আর একটা পুরস্কার, অর্জুন লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড। এখনো পর্যন্ত ঘোষণা করা হয়নি, আগের বছর পর্যন্ত এই পুরস্কারটার নাম ছিল হচ্ছে ধ্যানচাঁদ পুরস্কার বা ধ্যানচাঁদ লাইফ টাইম অ্যাওয়ার্ড।
এই নামটা এবছর পরিবর্তন করা হয়েছে, এবছর মানে 2024-এর লাস্টের দিকে পরিবর্তন করা হয়েছে, যে এটার নাম পরিবর্তন করে অর্জুন লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। কারণ ধ্যানচাঁদের সঙ্গে একটু গুলিয়ে ফেলছে মানুষজন, এবার ধ্যানচাঁদের গুরুত্ব কমে যাচ্ছে, ধ্যানচাঁদের নামে একটা বিশাল বড় সম্মান আছে, আবার একটা লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড। লাইফ টাইম অ্যাচিভমেন্ট মানে সারা জীবন কৃতিত্বের জন্য দেওয়া হয়। সেরকমই আগে যেটা আমাদের এই ধ্যানচাঁদ পুরস্কার যেটা ছিল, সেটাই এখন হয়েছে অর্জুন লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড। সারা জীবন কৃতিত্বের জন্য দেওয়া হয়। নর্মালি 20 বছর বা তার বেশি সময় খেলাধুলার ক্ষেত্রে অবদান রাখার ক্ষেত্রে দেওয়া হবে কি পুরস্কার না, আমাদের এই অর্জুন লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড, যেটা আগের নাম ছিল ধ্যানচাঁদ অ্যাওয়ার্ড বা ধ্যানচাঁদ লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড। আচ্ছা, প্রথমের ধ্যানচাঁদ আর এই ধ্যানচাঁদের মধ্যে গুলিয়ে যাচ্ছে। প্রথমের ধ্যানচাঁদ কি ছিল? মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার। এখানে আগে মেজরও নেই, পরে রত্নও নেই, মানে ছিল না, শুধু ধ্যানচাঁদ ছিল। এখন যাই নাম চেঞ্জ হয়েছে, তোমাদেরও সুবিধে। একটা অর্জুন পুরস্কার এবছর ভালো কাজ খেলার জন্য, অর্জুন লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড সারা জীবন কৃতিত্বের জন্য। তার মানে মনে করো এবছর ভালো খেলছে কে? এবছর ভালো খেলছে আমাদের জয়শ্রী জয়সওয়াল। আচ্ছা, তার মানে জয়সওয়ালকে আমাদের অর্জুন পুরস্কার দেওয়া হবে। আর আমাদের সচিন টেন্ডুলকার এবছর কিন্তু কোনো খেলাধুলায় অবদান রাখেনি, কিন্তু আজকে দীর্ঘ 20 বছর ধরে তিনি খেলাধুলা করেছেন, আবার মুম্বাই ইন্ডিয়ান্সের মেন্টরের কাজ করেছেন। তার মানে খেলাধুলায় তার একটা বিশিষ্ট অবদান আছে। এই রকম ব্যক্তিদেরকে দেওয়া হবে এই মেজর ধ্যানচাঁদ লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড, সরি ধ্যানচাঁদ লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড, বা যার নতুন নাম হয়েছে অর্জুন লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড। আচ্ছা, পরেরটা চলে গেলাম, সরস্বতী সম্মান। এবারে আমরা পড়াশোনায় ঢুকে যাব। দেখো, সরস্বতী নাম শুনেই তো বুঝতে পারছো যে এটা আমাদের শিক্ষাক্ষেত্রে দেওয়া হয়। আচ্ছা, সরস্বতী, আচ্ছা এই সম্মানটা কিন্তু এটা একটা সরকারি সংস্থা দেয় না, এটা একটা প্রাইভেট সংস্থা দেয়। কে দেয়? কে কে বিড়লা ফাউন্ডেশন। কে দেয়? কে কে বিড়লা ফাউন্ডেশন দেয়। আচ্ছা, কত সাল থেকে? সালটা গুরুত্বপূর্ণ। 91 সাল থেকে এই পুরস্কার কিন্তু দেওয়া হয়ে থাকে। কারা এলিজেবল? আমাদের সংবিধানের এই যে আমাদের 8 নম্বর তফসিলে যে ভাষার উল্লেখ আছে, 22টা সরকারি ভাষার উল্লেখ আছে, সেই 22টা সরকারি ভাষার মধ্যে থেকে যে কোনো একটি ভাষায় অসামান্য অবদানের জন্য এই পুরস্কার কিন্তু দেওয়া হয়ে থাকে। আচ্ছা, আশা করি ক্লিয়ার করতে পারলাম। আচ্ছা, পরের পেজে চলে গেলাম। তার মানে এই পুরস্কারটা কিন্তু 22টা ভাষা, বাংলা, হিন্দি, তামিল, তেলেগু, উর্দু, মালায়ালাম বা আমাদের নেপালি, এরকম 22টা ভাষা আছে। 22টা ভাষার মধ্যে যে কোনো একটি ভাষায় নর্মালি একজনই পেয়ে থাকে। সেটা বাংলায় হতে পারে, সেটা তামিল হতে পারে, সেটা তেলেগু হতে পারে, তবে কিন্তু 22টা ভাষার মধ্যে কিন্তু হতে হবে। 22টা ভাষার বাইরের ব্যক্তিদের কিন্তু এই পুরস্কার দেওয়া হবে না। আর এটা কে দেয়? কে কে বিড়লা ফাউন্ডেশন দেয় আমাদের সাহিত্য ক্ষেত্রে ভালো কাজকর্ম করার জন্য। সেটা একক সাহিত্য হতে পারে, বা আমাদের সারা জীবন ভালো কৃতিত্ব করেছে তাকেও কিন্তু এই পুরস্কার দেওয়া হতে পারে। তারপরে দেখো ব্যাস সম্মান। এখান থেকে কম্পিটিটিভ পরীক্ষায় সব থেকে বেশি কোশ্চেন যেটা আসে, ব্যাস সম্মান কোন ক্ষেত্রে দেওয়া হয়? ব্যাস সম্মান হিন্দি সাহিত্যের ক্ষেত্রে দেওয়া হয়। দেখো, এই সম্মান শুধুমাত্র হিন্দি সাহিত্যের ক্ষেত্রে এই সম্মান দেওয়া হয়। এটা 1991 সাল থেকে এই পুরস্কার দেওয়া শুরু হয়। এটাও সরস্বতী সম্মানের মতো কে কে বিড়লা ফাউন্ডেশন দ্বারা দেওয়া হয়। আমাদের ওটা 22টা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজের মধ্যে, এটা শুধুমাত্র হিন্দি ল্যাঙ্গুয়েজের মধ্যে এই পুরস্কার দেওয়া হয়ে থাকে। দেখো, আমরা পরের পুরস্কারে চলে যাব। আমাদের জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড, এটা ভারতবর্ষের সাহিত্য ক্ষেত্রে সর্বোচ্চ সম্মান। এই সর্বোচ্চ সম্মান, সাহিত্য ক্ষেত্রের যে সর্বোচ্চ সম্মান, তার নাম জ্ঞানপীঠ। কিছুদিন আগে একটা ইউটিউবে ভিডিও দেখছিলাম, সেখানে তিনি বলছেন জননপীঠ বা এক্সেন্টা। যাই হোক, উনি হয়তো বিষয়টা নিয়ে অতটা অভিজ্ঞ নন, কিন্তু আমাদেরকে অভিজ্ঞ হতে হবে। কারণ আমাদের কম্পিটিটিভ ফিল্ডে জ্ঞানপীঠ থেকে কোশ্চেন আসেনি এমন কোনো পরীক্ষা তো নেই, হয়তো দেখা যাবে এমন কোনো ইয়ার নেই যে ইয়ার এই পরীক্ষা এই জ্ঞানপীঠ থেকে পরীক্ষায় কোশ্চেন আসেনি। এবছর জ্ঞানপীঠ কে পেয়েছে? প্রথম জ্ঞানপীঠ কে পেয়েছে? প্রথম ভারতীয় জ্ঞানপীঠ কে পেয়েছে? প্রথম ভারতীয় মহিলা জ্ঞানপীঠ কে পেয়েছে? প্রথম বাঙালি জ্ঞানপীঠ কে পেয়েছে? বা জ্ঞানপীঠ সম্বন্ধীয় বিভিন্ন কোশ্চেন কিন্তু আমাদের কম্পিটিটিভ পরীক্ষায় কিন্তু এসেছে এবং আসবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা টপিক হচ্ছে এই জ্ঞানপীঠ। দেখো, আমাদের জ্ঞানপীঠ পুরস্কার এটা প্রাচীনতম এবং সর্বোচ্চ ভারতের সাহিত্য সম্মান। এটা 1965 সাল থেকে দেওয়া হয়। আমাদের জ্ঞানপীঠ একাডেমি, ভারত সরকারের জ্ঞানপীঠ একাডেমি এই পুরস্কারটা দেয়। প্রথম পেয়েছে আমাদের মালায়ালাম সাহিত্যিক, মালায়ালাম ভাষার জন্য জি শঙ্কর কুরুপ।
এই জি শঙ্কর কুরুপ মহাশয় ইনি প্রথম এই জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছে। আচ্ছা, এই জ্ঞানপীঠ পুরস্কার নিয়ে একটু ছোট করে বলে দিই। এটাও আমাদের সংবিধানের যে 22টা সরকারি ভাষা আছে, সরকারি ভাষার মধ্যে থেকে একটি ভাষায় অসামান্য অবদানের জন্য এই জ্ঞানপীঠ পুরস্কার দেওয়া হয়ে থাকে। কোনো একটা পার্টিকুলার উপন্যাসের জন্য দেওয়া হতে পারে, যেমন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় আমাদের প্রথম বাঙালি জ্ঞানপীঠ উইনার, এর ঠিক পরের বছর, মানে এটা 65 ওটা 66 সাল, তিনি কিন্তু তার গণদেবতা উপন্যাসের জন্য পেয়েছিলেন। জি শঙ্কর কুরুপ মহাশয় কিসের জন্য পেয়েছেন? ইনি মালায়ালাম সাহিত্যের জন্য, মালায়ালাম সাহিত্যে তার ভালো অবদানের জন্য কিন্তু এই পুরস্কারটা তিনি পেয়েছেন। আচ্ছা, পরের পেজে চলে গেলাম। এ কি, এ তো অস্কারে চলে গেল কেন? সাহিত্য একাডেমি কোথায় গেল? এই তো এসে গেছে সাহিত্য একাডেমি। দেখো, আমাদের সাহিত্য একাডেমি পুরস্কার, এটা জ্ঞানপীঠের ঠিক পরের ভাগ। যেমন খেলরত্নের পরের ভাগ অর্জুন, তেমনি জ্ঞানপীঠের পরের ভাগ সাহিত্য একাডেমি। এটা দ্বিতীয় সর্বোচ্চ সম্মান এটাকে বলা হয়। আর এই পুরস্কারটা কিন্তু আমাদের 22টা নয় 24টা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ তো 22টা, তার সঙ্গে আরো দুটো এক্সট্রা। কি কি? একটা ইংরাজি আর একটা হচ্ছে আমাদের রাজস্থানী। তার মানে 22টা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ প্লাস ইংরাজি প্লাস রাজস্থানী, এই 24টা ল্যাঙ্গুয়েজে নর্মালি 24 জনই পায়। তার মানে প্রতিটা ল্যাঙ্গুয়েজ থেকে একজন করে পায়। মানে প্রতি বছর বাংলা থেকে একজন পায়, তামিল থেকে একজন পায়, তেলেগু থেকে একজন পায়, ইংরাজি থেকে একজন পায়। তার মানে ইংরাজি কিন্তু আমাদের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ নয়। ইংরাজি, এই সরস্বতী সম্মানটা কিন্তু ইংরাজিতেও দেওয়া হয়, ইংরাজি ভাষায় ভালো অবদানের জন্য দেওয়া হয়। দেখো, মোট 24টা ভাষায় দেওয়া হয়। কত সাল থেকে দেওয়া হচ্ছে? 1954 সাল থেকে এই পুরস্কার কিন্তু দেওয়া হচ্ছে। পরের পেজে চলে যাব। আচ্ছা দেখো, অস্কার পুরস্কার চলচ্চিত্র ক্ষেত্রে সর্বোচ্চ সম্মান। এটা আমাদের একাডেমি অফ মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্স এই পুরস্কারটা দেয়। সেই জন্য এই পুরস্কার আরেক নাম একাডেমি পুরস্কার। এই পুরস্কারের আরেক নাম আমাদের একাডেমি পুরস্কার। চলচ্চিত্র ক্ষেত্রে ভালো অবদানের জন্য গোটা বিশ্বব্যাপী অভিনেতা অভিনেত্রী বা আমাদের সেরা চলচ্চিত্র এইসব বিষয়ে কিন্তু এই অস্কার পুরস্কার দেওয়া হয়। ভারতের সেরকম চলচ্চিত্রের সর্বোচ্চ সম্মান কি না, দাদা সাহেব ফালকে পুরস্কার। এটা ভারতের চলচ্চিত্রের সর্বোচ্চ সম্মান কার নাম অনুসারে দেওয়া হয় না, আমাদের ভারতবর্ষের প্রথম চলচ্চিত্র পরিচালক দাদা সাহেব ফালকে, যার প্রথম চলচ্চিত্র হচ্ছে রাজা হরিশ্চন্দ্র। সেটা যদিও নির্বাক চলচ্চিত্র ছিল, সেই নির্বাক চলচ্চিত্রের প্রথম পরিচালক রাজা আমাদের দাদা সাহেব ফালকের নাম অনুসারে এই পুরস্কার দেওয়া হয়। আচ্ছা, গ্র্যামি পুরস্কার, এটা আমেরিকা থেকে দেওয়া হয়। এই আমেরিকা থেকে সঙ্গীত ক্ষেত্রে এই পুরস্কার দেওয়া হয়। আমাদের জাকির হোসেন পেয়েছেন, আমাদের বিশিষ্ট ব্যক্তিরা এই পুরস্কার পেয়েছেন। আগের বছরও আমাদের ভারত থেকে 4 জন এই পুরস্কার পেয়েছে গ্র্যামি পুরস্কার। নর্মালি এটা বিশ্বব্যাপী সঙ্গীত ক্ষেত্রে ভালো অবদানের জন্য এই পুরস্কার দেওয়া হয়ে থাকে। নোবেল পুরস্কার, নোবেল পুরস্কার এটা আমাদের খুব গুরুত্বপূর্ণ একটা পুরস্কার। এটা বিশ্বব্যাপী একটা পুরস্কার। এটা বিশ্বের তুমি সর্বোচ্চ সম্মানও বলতে পারো। নোবেল পুরস্কার কিন্তু অনেক ইতিহাস আছে। দেখো, আমাদের 1901 সালে নোবেল পুরস্কার প্রথম প্রবর্তন হয় কার নাম অনুসারে? অ্যালফ্রেড নোবেল অনুসারে। সেই অ্যালফ্রেড নোবেল যিনি ডিনামাইট আবিষ্কার করেছিলেন, আর যে ডিনামাইট আবিষ্কার করে যিনি পপুলার হয়েছিলেন আর তিনি অনেক বেশি অর্থ উপার্জন করেছিলেন, কিন্তু তিনি রিয়েলাইজ করেছিলেন যে ডিনামাইট আমি আবিষ্কার করেছি পৃথিবীর ভালোর জন্য। কিসের জন্য? না, আমাদের পাহাড় খোঁড়া হবে বা মাইন খোঁড়া হবে বা রাস্তা তৈরি হবে। ডিনামাইট চার্জ করে খুব ইজিলি আমাদের পাহাড়কে ভেঙে সমান মাটি করে দিতে পারবে। কিন্তু মানুষজন এই ডিনামাইটকে মানে অসৎ ব্যবহার করেছে। এবার যেটা বেশি অসৎ ব্যবহার হয় সেটাই টাকা বেশি, প্রচুর টাকা উপার্জন করেছিলেন। তিনি ঠিক করেছিলেন যে এই টাকা, এটা হচ্ছে আমার সৎ পথে উপার্জন করা টাকা নয়, এর জন্য আজকে পৃথিবী ধ্বংসের পথে। তিনি প্রায়শ্চিত্ত করতে চেয়েছিলেন। আর এই প্রায়শ্চিত্ত স্বরূপ তিনি চেয়েছিলেন যে আমার মৃত্যুর পরে যেন বিশিষ্ট বিজ্ঞানীদেরকে একটা করে পুরস্কার দেওয়া হয়। সেটাই আমরা নোবেল পুরস্কার হিসাবে জানি। আর এই নোবেল পুরস্কার এটা আমাদের বিজ্ঞানী, আমাদের সাহিত্য, আমাদের শান্তি, আমাদের অর্থনীতি, এই জাতীয় বিষয়ে দেওয়া হয়। তার মধ্যে আমরা জানবো অর্থনীতিতে নোবেল পুরস্কারটা অনেকটা পর থেকে দেওয়া হয়েছে এবং প্রথম 5টা বিষয়ে নোবেল পুরস্কার সবার আগে দেওয়া হয়েছে। দেখো, আমরা ছবিতে দেখব। ওপরটা একটু বেশি ব্ল্যাক হয়ে গেছে, একটু কষ্ট হবে। আচ্ছা, আমাদের একদম পুরো ব্ল্যাক হয়ে গেছে। আচ্ছা, যাই হোক, আমি একটুখানি বলে দিই। আচ্ছা, পুরস্কারটা আমাদের নোবেল পুরস্কার আমাদের দেয়া হয় কোথা থেকে না, দেয়া হয়েছে সুইডেন থেকে। শুধুমাত্র শান্তিতে নোবেল পুরস্কারটা দেয়া হয় আমাদের নরওয়ে অসলো থেকে। আচ্ছা, এই সুইডেন থেকে
শান্তি বাদ দিয়ে সমস্ত পুরস্কার কিন্তু দেওয়া হয়ে থাকে। আচ্ছা দেখো, আমাদের 1901 সাল থেকে এই পুরস্কারগুলো কিসে কিসে দেওয়া হচ্ছে। আমাদের সায়েন্সের 3টে বিষয়, পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা এবং চিকিৎসা স্বাস্থ্য। আচ্ছা তারপরে দেখো, আমাদের সাহিত্য, শান্তি, এই 5টা বিষয়ে দেওয়া হয় 1901 সাল থেকে। আর অর্থনীতিতে দেওয়া হয় 1969 সাল থেকে। কেন 1969 সাল থেকে দেওয়া হয় এটা আমরা পরে বা ফার্দার ক্লাসে আলোচনা করব। অনেক এর মধ্যে গল্প আছে, অনেক জিনিস আছে, সেটা এই অল্প সময়ে হয়তো কভার করা সম্ভব হচ্ছে না বলে আমি এগোতে পারছি না। যাই হোক, এটার জন্য তোমাকে আমাকে বা আমার ক্লাস ফলো করতে হবে কিন্তু। আচ্ছা পরের পেজে চলে গেলাম। আচ্ছা দেখো, অ্যাবেল পুরস্কার, নোবেল পুরস্কার কিন্তু অঙ্কতে দেওয়া হয় না। এটা অঙ্কতে দেওয়ার জন্য এটাকে গণিতের নোবেল বলা হয়। বিশিষ্ট গণিতজ্ঞ ব্যক্তিদেরকে এই পুরস্কার দেওয়া হয়। আর এই পুরস্কার দেয় কিন্তু আমাদের নরওয়ে থেকে দেওয়া হয়। কোথা থেকে দেওয়া হয় পরীক্ষায় কোশ্চেন আছে, অ্যাবেল পুরস্কার নরওয়ে থেকে দেওয়া হয়। কোন ক্ষেত্রে দেওয়া হয়? গণিতের ক্ষেত্রে দেওয়া হয়। ম্যাক্সেসে পুরস্কার, রমন ম্যাক্সেসে, ফিলিপিন্সের প্রাক্তন রাষ্ট্রপতি রমন ম্যাক্সেসের নাম অনুসারে এই ম্যাক্সেসে পুরস্কার দেওয়া হয়ে থাকে। আর এই পুরস্কারটা আমাদের, এটাকে এশিয়ার নোবেল বলা হয়। এটা এশিয়ার সর্বোচ্চ সম্মান। এটা আমাদের বিভিন্ন নোবেল যেমন বিভিন্ন ক্ষেত্রে দেওয়া হয়, এটা আরও বেশি ক্ষেত্রে দেওয়া হয়। এটা সমাজসেবা, সমাজ কল্যাণ, আমাদের বিজ্ঞান, সাহিত্য, এসব বিভিন্ন ক্ষেত্রে এই পুরস্কার কিন্তু দেওয়া হয়। আমাদের বিনোবা ভাবে এই ম্যাক্সেসে পুরস্কার প্রথম পেয়েছে, প্রথম ভারতীয় হিসাবে। আচ্ছা পুলিৎজার প্রাইজ, এটা 3টে ক্ষেত্রে দেওয়া হয়, সাংবাদিকতা, সাহিত্য এবং সঙ্গীত। সব থেকে বেশি পরীক্ষায় কি আসে না, সাংবাদিকতাটা বেশি পরীক্ষায় কোশ্চেন আসে। কোথা থেকে দেওয়া হয়? মার্কিন যুক্তরাষ্ট্রের আমেরিকার কলম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে এই পুলিৎজার পুরস্কার দেওয়া হয়। পরের পেজে চলে গেলাম। দেখো ম্যান বুকার প্রাইজ, এটা সাহিত্য ক্ষেত্রে দেওয়া হয়। বর্তমান নাম শুধু বুকার পুরস্কার। এইটা আয়ারল্যান্ড থেকে দেওয়া হয়। অনেক ক্ষেত্রে পরীক্ষায় আয়ারল্যান্ড না থেকে ইউনাইটেড কিংডম অপশন থাকে। কেন থাকে সেটার জন্য তোমাকে কিন্তু আমার ক্লাস ফলো করতে হবে। আচ্ছা দেখো, এটা আমাদের নর্মালি সাহিত্য ক্ষেত্রে দেওয়া হয়। ইংরাজি সাহিত্যের ক্ষেত্রে এই পুরস্কার কিন্তু দেওয়া হয়ে থাকে, আয়ারল্যান্ড থেকে দেওয়া হয়। আচ্ছা সঙ্গীত নাটক একাডেমি, এরা সঙ্গীত নাটক নৃত্যে বিশিষ্ট অবদানের জন্য এই পুরস্কার দিয়ে থাকে। পরীক্ষায় আরেকটা এখান থেকে যেটা কোশ্চেন আসে যে সঙ্গীত নাটক একাডেমি কবে প্রতিষ্ঠা হয়? 1953 সালে। সঙ্গীত নাটক একাডেমি নিয়ে পরবর্তীকালে ক্লাসে আলোচনা করব, যখন ভারতীয় নৃত্য আলোচনা করব, কারণ ভারতীয় নৃত্যের একটা স্ট্রাকচার সঙ্গীত নাটক একাডেমির তরফ থেকে দেওয়া হয়ে থাকে। আচ্ছা ললিত কলা একাডেমি, এটা আমাদের কলা, আমাদের কলা, আমাদের সাহিত্য, কলা, ইতিহাস, এই জাতীয় বিষয়তে কিন্তু এই পুরস্কারটা দেওয়া হয়ে থাকে। ললিত কলা একাডেমি কবে প্রতিষ্ঠা হয়? সঙ্গীত নাটক একাডেমির পরের বছর 1954 সালে দেওয়া প্রতিষ্ঠা হয়। আচ্ছা তারপরে দেখো গান্ধী শান্তি পুরস্কার, এটা শান্তিতে একটা সম্মান। 2টো শান্তি পুরস্কার আছে, একটা গান্ধী শান্তি পুরস্কার, একটা আমাদের জওহরলাল নেহেরু শান্তি পুরস্কার, সরি ইন্দিরা গান্ধী, এক মিনিট। আচ্ছা যাই হোক, আমাদের গান্ধী শান্তি পুরস্কার, এটা আন্তর্জাতিক শান্তি এবং সম্প্রীতি বজায় রাখার জন্য এই গান্ধী শান্তি পুরস্কার দেওয়া হয়ে থাকে। এটা ইন্টারন্যাশনাল ক্ষেত্রে দেওয়া হয়, ভারতীয়দের দেওয়া হয়, বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিদেরকে এই পুরস্কার দেওয়া হয়ে থাকে। আচ্ছা এরপরে যেটা ইন্দিরা গান্ধী বলছিলাম, জওহরলাল নেহেরু, ঠিকই বলেছিলাম, একটু ভুল হয়ে গিয়েছিল, সরি। আচ্ছা জওহরলাল নেহেরু পুরস্কার একই, আন্তর্জাতিক শান্তি, সুসম্পর্ক, সম্প্রীতি এসব বজায় রাখার জন্য দেওয়া হয়। আমাদের ইসরায়েলে যে ঘটনাটা ঘটেছিল তার জন্য 2জন বিশিষ্ট ব্যক্তিদেরকে 2024 সালে এই পুরস্কার দেওয়া হয়েছে, বা প্রতি বছরই বিভিন্ন ব্যক্তিদেরকে আন্তর্জাতিক শান্তি বজায় রাখার জন্য এই পুরস্কার দেওয়া হয়ে থাকে। এরপরে দেখো বিজ্ঞানের পুরস্কার, বিজ্ঞানের সর্বোচ্চ সম্মান, যেটা এই নোটে নেই, পরবর্তীকালে আলোচনা করব। বিজ্ঞান রত্ন আগের বছর থেকে দেওয়া শুরু হয়েছে, মানে সরি এবছর থেকে দেওয়া শুরু হবে, আগের বছর ঘোষণা করা হয়েছে, এখনো কিন্তু দেওয়া হয়নি। আচ্ছা সেই বিজ্ঞান রত্ন পুরস্কার, এটা তারই বিজ্ঞানে আর একটা সম্মান, শান্তিস্বরূপ ভাটনগর পুরস্কার। এটা আমাদের যুব বিজ্ঞানীদেরকে দেওয়া হয়। 45 বছরের কম বয়সী বিজ্ঞানীদেরকে আমাদের এই শান্তিস্বরূপ ভাটনগর পুরস্কার দেওয়া হয়ে থাকে। যুব বিজ্ঞানী, ভারতীয় বিজ্ঞানীদের ক্ষেত্রে কিন্তু এই পুরস্কার দেওয়া হয়ে থাকে। পরের পুরস্কার বা আজকের শেষ পুরস্কার আমাদের কলিঙ্গ পুরস্কার। এই কলিঙ্গ পুরস্কার, এটা আমাদের নাম শুনে বুঝতে পারছো এটা ওড়িশার সঙ্গে সম্পর্ক আছে, কিন্তু এই পুরস্কারটা দেয় কে? ইউনেস্কো দেয়, কিন্তু এর অর্থমূল্য প্রোভাইড করে ওড়িশার কলিঙ্গ ট্রাস্ট বলে একটা স্বেচ্ছাসেবী সংস্থা আছে। তারা এই কলিঙ্গ একাডেমির যে পুরস্কারটা দেওয়া হয় সেইটার অর্থমূল্য প্রোভাইড করে। তবে এই পুরস্কারটা কোন ক্ষেত্রে দেওয়া হয়?
বিজ্ঞান বিষয়ক সচেতনতা প্রচারের জন্য, মানে কুসংস্কারকে নিয়ে যে কাজ করছে বা সাধারণ মানুষকে বিজ্ঞান বোঝানোর কাজ করছে, সেই রকম ব্যক্তিদেরকে দেওয়া হয়। একটা উদাহরণ দিচ্ছি, মনে করো একটা গ্রামে বা একটা এরিয়াতে মানুষজন সাপে কামড়ালে ওঝার কাছে যায়, সেই অঞ্চলে কেউ একজন ব্যক্তি গিয়ে তাদের মানুষকে বোঝাচ্ছে, যা সাপে কামড়ালে ওঝার কাছে যেও না, ডাক্তারের কাছে যেও। তার মানে এই রকম ব্যক্তিদেরকে, তার মানে বিজ্ঞান বিষয়ক সচেতনতা প্রচার করছে, তার মানে বিজ্ঞানকে মানুষকে বোঝানোর চেষ্টা করছে, মানুষকে সংস্কার করার চেষ্টা করছে, কুসংস্কারকে দূরে রাখার চেষ্টা করছে, এই রকম ব্যক্তিদেরকে এই আমাদের কলিঙ্গ পুরস্কার দেওয়া হয়ে থাকে। আচ্ছা, আজকের মতো ক্লাস এখানে শেষ। আবার তোমাদের এর পরের ক্লাস আমরা আলোচনা করব। আচ্ছা, এখানে ক্লাসটা শেষ করলাম। আশা করি ক্লাসটা ভালো লেগেছে। যদি ভালো না লেগে থাকে তাহলেও আমাকে মানে রজত স্যারকে তোমরা জানাবে। ভালো লাগলে অবশ্যই বলবে যে ক্লাসটা কীরকম লেগেছে। আর পুরোটা শোনার জন্য বা পুরোটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তার মানে আমি নিশ্চয়ই তোমাদের মনে কিছু একটা প্রভাব ফেলতে পেরেছি, তাই তোমরা শেষ পর্যন্ত এই ক্লাসটা দেখেছো। ওকে, থ্যাংক ইউ।